তোদের জন্য আমি যেতে পারিনি, বজ্জাত বিচ্ছুর দল। এক জায়গায় থাকলে গন্ডগোল একটা করতে হবে তোদের। ভুল বললে আপু। মেজমা তোমাকে আমাদের জন্য থাকতে বলেনি, বলেছে কারণ তুমি আর সিরাত আপু এক জায়গায় থাকলে চুলোচুলি করবে তাই। পিয়াদব, আসুক তোর বাবাসকে, যদি মার না খায় তোদের। রাগে ফোঁস করতে করতে চলে যায় নিজের রুমে। কত ইচ্ছে ছিল বোনের বিয়ের শপিং করবে। সারা ও সিরাত দুইজন পিঠি 1.5 বছরের ছোট বড়, তাই সব সময় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। 2 বাচ্চা পরপর হওয়াতে সায়রা বেগমের শরীর ও মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়েছে। সিরাত মায়ের আদর কম পেয়েছে, কেননা তার পরপরই সারার জন্ম। সিরাতের বেড়ে ওঠা বেশিরভাগটাই তার বড় মায়ের কাছে। তার বড় মা মারা গিয়েছে তার যখন 8 বছর বয়স তখন। এরপর অনেকটা একাই বেড়ে উঠেছে। এরপর আতিয়া এলে সে ঘোচায় সিরাতের একাকিত্ব। তাই তো আতিয়াকে সিরাত এত ভালোবাসে। এ কারণেই মায়ের সাথে তার এত দূরত্ব। রওনাফের কাজের মাঝে আবার তার ফোনটা কর্কশ স্বরে বেজে ওঠে। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে মিথিলার নাম্বার। না চাইতেও রিসিভ করতে হয়। রিসিভ করতেই ভেসে আসে নাবিলের গলা। বাবা, তুমি এ কোথায় ফাঁসিয়ে দিয়েছো? কেন বাবা, কি হয়েছে? তুমি কাকিয়া আর মিশুকে কি বলেছো আমাকে চোখে চোখে রাখতে? আমি কি বাচ্চা? নাবিলের কথা শুনে পিছন থেকে সিরাত বলে ওঠে। তুই বাচ্চা হবি কেন? তুই তো বাচ্চা। নাবিল সিরাতের দিকে ফিরে বলে, তুমি কথা বলবে না? তুমি টেনে আমাকে এই মেয়েদের শপিং এ এনেছো, আবার আমাকে চৌবাচ্চা বলো? বাচ্চাকে তো বাচ্চাই বলবো। বয়স না মোটে, ভাব দেখলে বাচ্চি না। তোমার মতো নাকি সারাদিন এরও সাথে ঝগড়া করি? কার সাথে করি ঝগড়া? তুই সেধে এসে গায়ে পড়ে ঝগড়া বাঁধাস। ঝগড়ুটে ছেলে একটা, মেয়েদের মতো ঝগড়া করে। তুমি ঝগড়ুটে। মেজ দিদা ঠিকই করেছে, সারাদিন তোমাকে বকে। সিরাতের মতো সেও মুখ ভেঙচি দেয়। রওনাফ এত সময় তাদের তর্কাতর্কি শুনছিল, আর অবাক হচ্ছে এটা তার সেই শান্ত শিষ্ট ছেলে। রামিম কাল রাতেও কল করে হাসতে হাসতে বলেছিল এখানে 2 দিন থেকে তার ছেলে ঝগড়া শিখে গেছে। রোজ 3 বেলা সিরাতের সাথে বাঁধে। সে ধমকে ওঠে নাবিলকে। নাবিল, বড়দের সাথে এভাবে কথা বলো তুমি? একটু কড়া সুরে বলল কথাটি। নাবিল বাবার কথা শুনে চুপসে যায়। সে ভুলেই বসেছিল কলে তার বাবা আছে। সে সিরাতের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে, সরি বাবা। আমায় কেন সরি বলছো? যাকে কথাগুলো বলেছো তাকে বলো। কিন্তু মিশুও তো আমাকে চৌবাচ্চা বলেছেন। সরি বলতে বলেছি তোমাকে? বাবা, তোমার বাবা কি তোমাকে এতে শিখিয়েছে যে নাবিল বড়দের মুখে তর্ক করে? তুমি তর্ক করলে, ঝগড়া করলে তো তার বলবে নাবিলের বাবা তাকে ভালো শিক্ষা দেয়নি। তুমি কি চাও তারা তোমার বাবাকে খারাপ বলুক? একটু নরম সুরে বলে কথাগুলো। না, আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক। তাহলে মিশুকে সরি বলো। ওকে, এখন রাখি। আমি মিশুকে সরি বলে দেব। আমি কলে থাকা অবস্থায় বলো, আমি নিজ কানে শুনতে চাই। নাবিল অনিচ্ছা থাকা সত্ত্বেও সিরাতের দিকে তাকিয়ে বলে, সরি মিশু, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। সিরাত নাবিলের মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসে। আতিয়া তার দিকে কটমটিয়ে তাকায়। রওনাফ কল কেটে দেয়। নাবিল মিথিলার ফোন তাকে ফেরত দিয়ে দেয়। নাবিল মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আজ মিশুর জন্য তার বাবার সামনে তার ইমেজ নষ্ট হয়েছে। এতে তার বেজায় মন খারাপ। সিরাত তার দিকে আর চোখে তাকিয়ে বলে, ভদ্র বাপের অভদ্র ছেলে। নাবিল তার দিকে তাকিয়ে বলে, এই, তোমার বাবা কি তোমাকে শেখায়নি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়? লজ্জা লাগে না বাচ্চাদের সাথে ঝগড়া করতে আসো? সিরাত তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমার আব্বু আমাকে বাচ্চাদের সাথে কেমন কথা বলতে হয় তা শিখিয়েছে, কিন্তু বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি নিজে শিখে নিয়েছি। মিথিলা বিরক্ত হয়ে ধমকে বলে, তুমি কি বাচ্চা? হ্যাঁ, ওর পিছনে লাগছো কেন এভাবে? মিথিলার ধমক খেয়ে সিরাত চুপ হয়ে যায়। তা দেখে নাবিল মিটমিটিয়ে হেসে বলে, অভদ্র বাবার অভদ্র মেয়ে। নাবিলের কথা শুনে অবাক হয়ে তাকায়। এই ছেলে তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। এদিকে কল কেটে ফোনের দিকে তাকিয়ে থেকে রওনাফ ভাবে একসাথে এদের কিভাবে সামলাবে। সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া বেঁধে যায়। ছেলেটাও হয়েছে তেমন।
2 দিন থেকেই কেমন ঝগড়ুটে হয়ে গেছে। রাজশাহী। ছোটখাটো খুনসুটির মধ্য দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি ফেরে। তারা ফিরেছে রাত তখন 8টা বেজে গেছে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে। শাড়ি গয়না ছাড়াও আরো বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে। বাকি আছে বরের কিছু জিনিস, সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে। আরাফাত শিকদার বলেন, মেয়ের কেনাকাটা তো প্রায় শেষ, এবার ছেলের কেনাকাটা করতে হবে। আজ একসাথে করে নিলেই পারতে, হাতে আর বেশি সময় নেই। মেয়েরা তো আর বুঝবে না ছেলেদের জিনিস কেনা। আমি নিষেধ করেছি তাতিয়াকে, ওটা বরং তোরা গিয়ে কিনে আনিস। বড় ভাইজান, ও যা খুঁতখুঁতে, আমাদের কেনা কি পছন্দ হবে? এখন কি তাহলে যার জিনিস তাকে কিনতে বলবো? এমনিতেও বিয়ের শাড়ি কিনতে বলাতেই কেমন দোনমনো করতেছে। এখন এইগুলোর কথা বললে কি রাজি হবে? ভাইয়াকে কল করে শুনলেই হয়, তারটা সে নিজে কিনবে কিনা। কে বলেছে তোর মাথায় বুদ্ধি নেই? কত বুদ্ধি আমার ভাতিজার। এই তোর মনে হয় ওকে তুই জিজ্ঞাসা করবি আর ও বলবে ওর বিয়ের বাজার ও করবে কিনা? তাদের কথাবার্তা এই প্রথম মনে হয় সিরাত একটু লজ্জা পেল। বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না, না ভয় না লজ্জা, যেন স্বাভাবিক সবকিছু। তবে আজ সবার মুখে এমন সরাসরি আলোচনা শুনে একটুখানি লজ্জা পেল। সে ধীরে সুস্থে নিজের জায়গা ত্যাগ করে সিঁড়ি ডিঙিয়ে চলে আসতে গেলে মিথিলা ফিসফিস করে তাকে বলে, ননদি কি লজ্জা পেল? হুম হুম। আয় হায়, দেখো ভাবি, লাল হয়ে গেছে মুখ। আমি তো অবাক হলাম ওর লজ্জা পাওয়া দেখে। এই থামবে তোমরা? তোমরা বুঝি বিয়ের সময় লজ্জা পাওনি? কাকি ভাবি আর তুই কি এক হলি? বজ্জাত সর সামনে থেকে। সিরাত চলে যায় তাদের রেখে। এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজন একচোট হেসে নেয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। নাবিল থাকছে তার দাদার কাছে। বাবার মতো দাদাকেও সে একটু ভয় পায়, তাই তো তার উপস্থিতিতে সে ভদ্র বাচ্চার ন্যায় থাকে। ছাদে ইশতিয়াক আর রামিম দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ। তবুও তাদের মাঝে চলছে শব্দহীন অনেক আলাপ। নীরবতা ভেঙে রামিম বলে, কাকাই, আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে। এত কিছু হয়ে গেল, ও কত স্বাভাবিক হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে ভাইয়া যে এত বছরে বিয়ে করতে চায়নি, সেও হঠাৎ রাজি হয়ে গেল। কেন রাজি হওয়াতে কি খুশি হসনি? সিরাত তোর বোন, নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের সাথে মানতে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখিস না যে বিয়েটা না হলে ওর জীবন কতটা হুমকির মুখে পড়বে। তোর মা ওকে কম জ্বালায়, মেয়েটার চাপা স্বভাবের, তাই কিছু বলে না। আর তোর মা তো ওকে যেন তেন করে তাড়ালে বাসে। সে তুমি ঠিক বলছো, মায়ের যে কি সমস্যা কে জানে। সবার বেলায় ঠিক, ওর বেলায় যত রাগ জেদ। মেয়েটার বিয়েটা হয়ে যাক, ওকে দূরে পাঠিয়ে দিব। রওনকের কাছে ও ভালো থাকবে, রওনক ওকে ভালো রাখবে। সেটা আমি জানি ভাইয়া, নিজের দায়িত্বে কখনো অবহেলা করবে না। তোমার কি মনে হয় ভাইয়ার মনে এখন আর নাবিলের মায়ের জন্য কোনো জায়গা নেই? তাদের বিয়েটা ভালোবাসার ছিল, এত সহজ পুরোপুরি মন মুছে ফেলা। যতই ঘৃণা করুক, মনের কোথাও না কোথাও সে আছে, আর এটা নিয়েই বেশি হয়। সিরাত অনেক বেশি আবেগপ্রবণ। এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায়, তবে না জানি সেদিন কি হবে। চিন্তা করিস না, রৌনক ওর অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানে। আমার বিশ্বাস তার দ্বারা সিরাত কখনো কষ্ট পাবে না। তাই যেন হয়। ঢাকা। রওনক সে আছে মহা ঝামেলায়। কি করবে বুঝতে পারছে না। এই বয়সে সে হবু বউয়ের জন্য শাড়ি কিনতে হবে তাকে। ভাবতেই অবাক লাগে, আজ অনেকগুলো বছর পর আবারও কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে, তাও অন্য একজন নারীর জন্য। তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিতে তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নাম্বার ভাসছে। 2 থেকে 3 বার কথা হলেও নাম্বারটা কোনো নামে সেভ হয়নি। সে রিসিভ করে। ওপাশ থেকে পরিচিত মেয়েলি গলা ভেসে আসে। মেয়েটার কেউ নয়, তার হবু বউ সিরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলে যে, কোনো সমস্যা? না মানে, একটা বিষয়ে কথা বলার ছিল। আপনি ফ্রি আছেন? হ্যাঁ, তুমি বলো, কি বলবে?
আমি বিয়ের পর পড়াশোনা করতে চাই। করবে, এতে সমস্যা কি? না, আম্মু বলেছিল যে পড়াবে না। বিয়ের পর মেয়েদের বাহিরে বাহিরে ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে পড়বে, শেষে একটা অঘটন ঘটাবে। কাকে ঠিকই বলেছে, বিয়ের মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে এক কলেজে পড়ে অঘটন ঘটায়। আমি রিস্ক নিতে চাই না, তাই তোমাকে গার্লস কলেজে পড়াবো। যদি পাবলিক ভার্সিটিতে চান্স হয়? চান্সটা দেবে কে? পড়াশোনার যে অবস্থা, এই পরে আবার পাবলিক, শেষমেশ ন্যাশনাল নয় প্রাইভেট ভার্সিটিতে যেতে হবে। একটু বেশি বললেন না? আমি এতটাও খারাপ ছাত্রী না, আম্মু একটু বাড়িয়েই বলে। হ্যাঁ, আম্মুরা বাড়িয়ে বলে সবসময়, আর আম্মুর মেয়েরা সবসময় ঠিকই করে। সে যাই হোক, আগে এইচএসসি তো দাও, তারপর দেখা যাবে। কলেজে জানো ঠিক মতো শুনলাম। কলেজে কি যাব? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে, এর চেয়ে লজ্জার কি আছে? লজ্জার কি আছে? তুমি কি ফেল করে নিচে ক্লাসে আছো? না তো, সমস্যা ছিল তাই আর গ্যাপ পড়েছে, এতে লজ্জা পেতে হবে কেন? মুখে অমন বলা যায়। বাদ দাও, পরীক্ষার বেশি দিন নেই। বিয়ে শাদীর ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ো, এরপর দেখা যাবে কি করা যায়। পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়বা। শুধু মেয়েদেরটা কেন, ছেলে মেয়ে একসাথে হলে কি সমস্যা? সমস্যা কি জানো তেন? বিশাল সমস্যা। আমি ভাই বয়স্ক মানুষ, ওইসব কলেজে পড়ে যদি আমার বউয়ের আর আমাকে ভালো না লাগে, তখন যদি আমাকে রেখে অন্য কোনো কম বয়সী ছেলের সাথে চলে যায়, তখন দ্বিতীয়বার বউ হারাবো। একই ভুল বারবার করার মতো বোকা আমি নই। হ্যাঁ, সবাইকে তো এক ভাবেন, যত সব মেজাজ খারাপ করার কথাবার্তা, পড়বই না। সেই ভালো, তাহলে অন্তত চিন্তামুক্ত থাকতে পারবো। আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না। এখন ফোন রেখে যাও, ঘুমাও। রওনা কল কেটে দেয়। সে যতই মজা করে কথাগুলো বলুক, সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে, অনিশ্চয়তায় আছে তার জীবন নিয়ে। তাই সে সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার। সে চায় সে যেমনই থাকুক, তার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক। পরদিন সকাল 9:30। আশরাফ দেখে তার রুমের পাশের দরজাটা এখনো খোলেনি। আজ একটু চিন্তিত হয় সে। সে যতটুকু চেনে মেয়েটাকে, তাতে এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না। তাই সে বাধ্য হয়ে দরজার নব ঘুরিয়ে দরজাটা খোলে। ভেতরে উকি দিয়ে দেখে রুমের মধ্যে শুনশান নীরবতা, পর্দাগুলো আজ টেনে রাখা। সে এগিয়ে যায় বিছানার দিকে। ডান পাশে নিশাত ঘুমিয়ে আছে, তার পাশেই উল্টো ঘুরে শুয়ে আছে নাচ, গলা অবধি কম্বল দিয়ে ঢাকা তার। এই গরমের মাঝেও সে এভাবে পেঁচিয়ে শুয়ে আছে দেখে চিন্তার মাত্রা বৃদ্ধি পায়। সে নিশাতকে বার কয়েক ডাকতেই নিশাতের ঘুম আলগা হয়। মুখের সামনে বাবাকে দেখে তার গলা জড়িয়ে ধরে উঠে পড়ে। মেয়েকে কোলে তুলে নেয় সে। পাপা, এত সকাল সকাল কেন ডেকেছ? আমার ঘুম হয়নি। কেন পাপা, তুমি রাতে ঠিকমতো ঘুমাওনি? নো পাপা, কাল মাম্মার জ্বর হয়েছিল রাতে। মাম্মা খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি মাম্মার মাথায় কাপড় ভিজিয়ে দিয়েছি, যেভাবে মাম্মা আমাকে দেয়। তাই নাকি সোনা? তো পাপাকে কেন ডাকলে না? মাম্মা নিষেধ করেছে ডাকতে, তাই। ঘুমের মাঝের কথার আওয়াজ পেয়ে নাজের ঘুম হালকা হয়। তার জ্বর পড়লেও মাথার ভারী ভাবটা কাটেনি, তাই কোনো মতে চোখ তুলে আশেপাশে দেখে। সামনে আশরাফও তার মেয়েকে দেখে তড়িঘড়ি করে উঠতে গেলে আশরাফ বাধা দেয়, বলে, উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে নাকি অসুস্থ ছিল, তো আমাকে ডাকোনি কেন? তুমি সারাদিন খাটাখাটনি করে রাতে বাড়িতে আসো, ক্লান্ত থাকো, তাই আর ডাকতে মন চায়নি। তোমার আর নিশাতের বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না নাজ। এরপর যেন আর এমন কিছু না শুনি। এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, তোমাদের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। নাজ মাথা নিচ করে নেয়। কত করেছে লোকটা তাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পারেনি সে। কিভাবে দিবে সে যে অপারগ। আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না, সবকিছু বিরক্ত লাগে। লোকটাকে আর কত জ্বালাবে। আশরাফ নাজ ও নিশাতকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে থাকে। আশরাফ একটি ব্যবসায়ী পরিবারের ছেলে। বংশ পরম্পরায় সেও এখন একজন সফল ব্যবসায়ী। দেশ বিদেশে তাদের ব্যাপক নামডাক। 6 বছর আগে নাজ ও নিশাতকে নিয়ে আসে এই শহরে। সেই থেকেই চলছে তাদের এই একঘেয়ে জীবন। আশরাফ নিশাতকে কোলে নিয়ে বের হয় রুম থেকে। যাওয়ার আগে নাজের উদ্দেশ্যে বলে, কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি। না না, তার দরকার নেই,
তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। চুপ থাকো, যা বলছি তাই করো। বলে সে রুম ত্যাগ করে। নাজ বসে বসে ভাবে, আজ বহুদিন পর তার এক সময়ের প্রিয় পুরুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে। অসুস্থ হলেই অবচেতন মন তাকে নিয়ে ভাবে, তাই তো স্বপ্নে এসে হানা দেয় সে। তেমনি আজও এসেছিল, মুখে সেই চিরচেনা হাসি, বাচ্চামো ভাবটা। তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠত সে, যেন শরীরটা তার হলেও কষ্টটা বিপরীতের মানুষটা অনুভব করতে পারত। তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো। সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, এজন্যই সে ইচ্ছে করে আশরাফকে ডাকে না। আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় পুরুষটি অভিমান করে কল্পনা থেকেও হারিয়ে যায়, সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, তবুও মন মানে না। ভাবতে ভাবতে চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ে। পানিটুকু মুছে বিছানা থেকে নেমে পড়ে। ঢাকা ব্যস্ত এই শহরে দুজন পুরুষ বেরিয়েছে শপিং এর উদ্দেশ্যে। রওনাপ সে বেজায় বিরক্ত তার বাবার কাজে, তাকেই কেন এই কাজটা দেওয়া হলো। অন্যদিকে রায়হান ফাঁক ফোকরে মজা নিতে ব্যস্ত। বন্ধুর মুখখানি আজ দেখার মতো হয়েছে। বিয়ে করবে না করতে করতে আজ হবু বউয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। একটু বাজিয়ে দেখতে এসে গলা খাকারি দিয়ে বলে, আরে ভাই, ফিলিংস কেমন? এ বয়সে এসে বিয়ে করছিস, তোর কপাল আছে বলতে হবে। বিয়ে করবো না বলতে বলতে একদম সুন্দরী কুমারী মেয়ে পেয়ে গেলি, হায় হায়। একরাশ বিরক্তি নিয়ে তাকায় রায়হানের দিকে। তোর হাত পাগুলো অনেকদিন হলো ভালো আছে দেখছে, এটা সহ্য হচ্ছে না তোর? ভাঙতে হবে দেখছে। পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাবো কিভাবে? তোকে দাওয়াত করছে কে শুনি যে বিয়ে খাবি? তোকে কে বলেছে আমি তোর দাওয়াত দেওয়ার আশায় বসে আছি? আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে। বচ্চাদ, তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস? রাগ করিস না, চল যে কাজে এসেছি সে কাজ করি। 2 বন্ধু ঢোকে একটা বড় শাড়ির দোকানে। দুজন মিলে শাড়ি দেখছে, মন মতো মিলছে না। খুঁজে খুঁজে রায়হান একটা হালকা গোলাপি শাড়ি বের করে রওনাফের হাতে দেয়, বলে, এটা দেখ, বিয়ে শাড়ি নাকি ওরাও কিনেছে, তাহলে তুই বরং বউ ভাতের শাড়ি কিনে নে। আর এটা বেশ ভালোও লাগছে দেখতে। এটা মানাবে না, ও নিজে তো কি পরিমাণ সাদা, তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রওনাফের কথা শুনে রায়হান হেসে ফেলে। বাহ বন্ধু, তুই এত মনোযোগ দিয়ে দেখছিস যে বুঝে ফেলছিস এ শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে আমার চাচাতো বোন, জন্মের পর থেকে দেখে আসছে, তাই আলাদা করে মনোযোগ দিতে হবে না, এমনি বোঝা যায়। বুঝছি, আর বলতে হবে না। এখন দেখ কোনটা নিবি তোর চাচাতো বউয়ের জন্য। রওনাফ খুঁজে খুঁজে গাঢ় সবুজের ভেতর হালকা তামা রঙের কাজের একটা শাড়ি পছন্দ করে, সেটা কিনে নেয়। বিয়েতে সাধারণত লাল শাড়ি পরে, তবে তার কেন যেন মনে হয়েছে এটা সিরাতকে বেশি মানাবে। কেনাকাটা শেষে দুজন বেরিয়ে পড়ে। কাল সকাল সকাল রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। পরদিন হলুদের পর শুক্রবার বিয়ে। সে শুধু চেয়েছিল কাবিন করবে, দ্বিতীয় বিয়েতে আর কি বা অনুষ্ঠান। তার চাচা ইশতিয়াক তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলেও সিরাতের জন্য প্রথম, তাই কিছু শখ আহ্লাদ থাকতেই পারে। সিরাতের দিকটা বিবেচনা করে সে আর কিছু বলে না। এখান থেকে গিয়ে নাবিলের সাথে কথা বলতে হবে। ছেলেটা হয়তো জানেই না তার বাবার বিয়ে, কোন মুখে বলবে সে কথা যদি ছেলে তাকে ভুল বোঝে। রাত 11:20 রওনাফের ফোনটা দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রুমে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। সকাল থেকে শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকেই দাওয়াত করা হয়েছে। তার মধ্যে একজন রওনাফের বোন রাবেয়া, বাড়ির বড় মেয়ে। তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রামে থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে। সাথে আছে তার স্বামী আহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারা সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক প্রকার দৌড়ে গিয়ে জাপটে ধরে তাকে। আপু, কখন আসছো তুমি? এত লেট করলে কেন? তোমাকে তো আরো 2 দিন আগেই বলেছি। তোর ভাইয়ার ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে। সিরাত কই? ও রুমে আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, রাতে আজ ধামাকা হবে। কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? এই কোনো খিচুড়ি বিরিয়ানি না, সব প্ল্যান ভাবি আর কাকিয়ার। করবিটা কি?
সারা রাবেয়ার কানে কানে কিছু বলে। রাবেয়া একটু ঘাবড়ে যায়, বলে, আব্বু কাকারা জানি? পাগল নাকি? আগে বলে সব ঢিসমিস করব। পরে শুনলে তখন? চাপ নিও না, কিছু হবে না। ভাই বোনের একসাথে বিয়ে, মজা তো ডাবল করব। দেখিস তোদের জন্য আমার যেন বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে, এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চাই না। আজ থাক, বাকিদের সাথে দেখা করে আসি। রাবেয়া সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়, সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় 3 মাথা এক জায়গায়, মিথিলা, আতিয়া, সিরাত। 3 জন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ করে গিয়ে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন করায় হকচকিয়ে যায়। পিছন ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণেই তাকে কি বলে সম্বোধন করছে তা মনে হতেই কটমটিয়ে চায়। কি বললে তুমি? কি বলছি আমি? কি বলে ডাকছো তুমি? তুই যা তাই বলছি। রাবাপু, একদম হেয়ালি করবা না। তা ভাবি কি ভাবি বলবে না তো কি বলবে? হ্যাঁ, তোমাকে তো আমিও ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসে গেছে। এই বলে রাবেয়া ও মিথিলা হাতে হাত মিলায়। এদিকে সিরাত লজ্জা অস্বস্তি ঘিরে ধরে। আপন মানুষগুলার এমন পরিবর্তন তার লজ্জা দ্বিগুণ করে দিয়েছে। ভাবি দেখো, তোমার বড় জায়ের এখনই গাল লাল হয়ে গেছে। ছোট মা দেখো, ওরা আমাকে নিয়ে মজা করছে। তোরা বড় বৌমার সাথে এমন করছো কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নিব পিঠের। আতিয়ার এমন ঠাট্টায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে 3 জন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজা পার হতেই শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। ছলছল চোখে মাথা তুলে তাকাতেই রওনকের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখে পানি দেখে সে জিজ্ঞেস করে, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থানকাল ভুলে গড়গড় করে সেই ঘটনার বর্ণনা দিতে থাকে। ভাবি, রাবাপু, ছোট মা আমাকে নিয়ে মজা করতেছে। কি মজা করছে? সিরাত 2 হাতে চোখ মুছে বলে, রাবাপু, ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকে বলেছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব, আপনাকে দিয়ে বকা খাওয়াবো ওদের। রওনক মুস্কি হাসে, বলে, তাই? এটা তো তাহলে অনেক বড় অন্যায়। চলো তো বিচারটা করে আসি। আমার হবু বউকে নিয়ে মজা করছে, কার এত বড় সাহস? রওনক সিঁড়ির দিকে পা বাড়ায়। বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায়। কিছুদূর আগাতেই সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে। সে একবার রওনকের দিকে তাকিয়ে দেখে তার মুখে এখনো হাসির রেখা। তা দেখে তাকে লজ্জারা আরো ঘিরে ধরে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টো ঘুরে সোজা দরজার বাইরে দৌড় লাগায়। তার দৌড় দেখে রওনকও হেসে নিজের ঘরে চলে যায়। এদিকে সিরাত, সে প্রায় ঘন্টাখানেক ধরে বাগানের দোলনায় বসে আছে। সে পণ করেছে আজ আর এই মুখ কাউকে দেখাবে না। সবাই তার সাথে মজা নেয়। সে যাবে না বাড়ির মধ্যে, করুক একারা একারা বিয়ে। তাকে এভাবে বসে থাকতে দেখে নাবিল এগিয়ে আসে। সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল। সিরাতকে দেখে এগিয়ে আসে, তার পাশে বসে। সিরাত তার দিকে একবার দেখেও মুখ ঘুরিয়ে নেয়। নাবিল তার ঘাড়ে মাথা এলিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? তোকে বলবো না, তুইও সবার মতো মজাই নিবি। না, মজা করব না, প্রমিস। বলো তুমি। ভাবি, তোর রাবা ফুপু, ছোট দাদি সবাই মজা করতেছে আমার বিয়ে নিয়ে। তোর বাপ সেদে এসে শুনলো, সেও মজা করলো আমার সাথে। বলে সিরাত নাবিলের মাথা সরিয়ে সে নাবিলের ঘাড়ে মাথা রাখে। নাবিল তার মুখে হাত বুলিয়ে বলে, থাক, কষ্ট পেও না। ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না। বাসায় চলো। না, তুই যা, আমি এখানেই থাকবো। কেউ মজা করবে না তোমাকে নিয়ে, আমি নিষেধ করে দেবো ওদের। তুমি চলো, আমার সাথে সাথে থাকবে। নাবিল সিরাতকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় বাড়ির মধ্যে। তাকে নিয়ে যায় তার ঘরে। সেখানে আপাতত কেউ নেই। সে সিরাতকে রেখে বাবার ঘরের দিকে যায়। বাবার ঘরে গিয়ে দেখে রওনক বিছানায় উল্টো ঘুরে শুয়ে আছে। সে চুপি চুপি বিছানার কাছে যায়। গিয়ে বিছানায় উঠে রওনকের পাশ ঘেঁষে তাকে 2 হাতে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট ছোট হাতের আলিঙ্গনে রওনকের কাঁচা ঘুম ভেঙে যায়।
পাশ ফিরে দেখে এটা তার ছেলে। 3 দিন পর ছেলেকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে 2 হাতে টেনে বুকের ওপর নিয়ে আসে। নাবিল বাবার বুকে শুয়ে তার মুখে হাত বুলাতে থাকে। বাবার কি মন খারাপ? না, কেন মনে হলো তোমার যে আমার মন খারাপ? আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না। তার তো বাবার কাছে এলে মুখে ফুল ছিঁড়ে ফোটে। কি হয়েছে? কিছু হয়নি। মিশু ফুপিকে নিয়ে অন্যরা মজা করেছে, তাই ফুপির মন খারাপ। বলেছে সে রাতের অনুষ্ঠানে যাবে না। এখন বলো তো, তার বিয়ে শুনে গেলে হয়? ঠিক। কি করা যায়? তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে। বড় ফুপি বলেছে তাকে নিয়ে সন্ধ্যায় ছাদে যেতে। ফুপি কারোর সাথেই কথা বলছে না। আচ্ছা, এটা আমি দেখছি। এখন বাবা তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে। শুনবে তো? হ্যাঁ, তুমি বলো। মিশুকে তোমার কেমন লাগে? কেমন লাগবে? ভালো, কিন্তু একটু অবুঝ। মজা করা বোঝে না, ছোট মানুষ একদম। ছোট মানুষ। তুমি তো বড়। ভাবছি ওকে আমরা সাথে করে আমাদের ঢাকার বাসায় নিয়ে যাব। কেমন হবে? খুব ভালো হবে বাবা। তুমি জানো মিস দিদা কত বকে ওকে। সবাই ওকে নিয়ে মজা করে। ওকে সাথে নিয়ে গেলে কেউ কিছুই বলতে পারবে না। সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয়? ও কিভাবে মাম্মা হবে? বাবা ওকেই তোমার মাম্মা বানাতে চায়। তুমি মিশুকে মাম্মা বলবে। কিন্তু বাবা, তোমার দাদু দিদারা চায় মিশু যেন নাবিলের মাম্মা হয়। আমি জানি আমার ছেলে বুঝবে, তাই তোমাকে বলছে। তোমার দাদু দিদারা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিয়ে মিশুকে তোমার মাম্মা বানাতে চাচ্ছে। সবাই চাই। রওনক উপর নিচ মাথা নাড়ায়। নাবিল আবারও বলে, মিশু কি করে আমাদের সাথে থাকবে সবসময়? আগের মাম্মার মতন চলে যাবে না তো আমাদের রেখে? না শোনা, মিশু আমাদের সাথেই থাকবে সবসময়। ওকে আমরা কোথাও যেতে দেব না। যেতে চাইলেও আটকে রাখবো। আচ্ছা, ওকে আমরা আটকে রাখবো, একা একা বের হতে দেব না। যদি আগের মাম্মার মতন হারিয়ে যায়, ও তো ছোট, বোঝে না, রাস্তাও চিনবে না। তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে, কখনো একা ছাড়বে না। এরপর আরো কিছু সময় দুজনের মাঝে কথা হয়। রওনক ছেলেকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তার বুকের উপর থেকে যেন একটা পাথর সরে গেল। সন্ধ্যায় সবাই এসে জড় হয়েছে সিরাতের রুমে। সে ছাদে যেতে নারাজ, সবার সাথে রেগে আছে। সবাই জোরাজুরি করে, কিন্তু সে রাজি হয় না। সবার মাঝে নাবিলও ছিল। সে এগিয়ে সিরাতের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে রাগ করলে হয়? তুমি ওদের উপর রাগ করে এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে? দেখবে, চলো, আমরা কত সুন্দর করে সাজিয়েছি, চলো না। যাব না, ওদের সাথে কোনোভাবেই নেই। বাবা বলেছে তোমাকে আমার মামা বানাবে, তাই তুমি আমার সাথে ভাব করেই চলো। তুমি আর আমি মজা করব। সিরাত নাবিলের কথা শুনে অবাক হয়। রওনক এ কথা বলেছে ওকে, ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে? সে তো ভয়েই ছিল। ছেলেটা আবার উল্টো কষ্ট না বসে এসব শুনে। সে নাবিলের মুখের দিকে তাকিয়ে মেনে নেয় সবার কথা। একে একে লেহেঙ্গা গহনা পরিয়ে হালকা সাজানো হয় সিরাতকে। আজ বাড়ির ছেলেমেয়েরা মিলে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফাত শিকদার প্রথমে মানতে না চাইলেও রামিম ও ইশতিয়াকের জোরাজুরিতে চুপ থাকে। সাজানো শেষে সিরাতকে নেওয়া হয় ছাদের দিকে। ছিমছাম ছাদটা আর রমরমা পরিবেশ। চারদিকের আলো যেন রাতের আধারকে মুছে দিয়েছে। একপাশে ছোট করে প্যান্ডেল করা হয়েছে, সেখানেই মেহেদির আয়োজন করা হয়েছে। অন্য পাশে ছোট পরিসরে স্টেজ করা হয়েছে, সেখানে নাচ গান হবে। সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুফাতো ভাই মাশরাফি ও তার বোন মাহিরা। মাহিরা সারাহর সমবয়সী। মাশরাফির বয়স 26 বছর। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। সিরাতের হাতে মেহেদি পরাচ্ছে মিথিলা। এত তাড়াহুড়োর মাঝে মেহেন্দি আর্টিস্ট পাওয়া যায়নি। মিথিলার মেহেদি দেওয়ার হাত ভালো, তাই তাকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্টেজে তখন চলছে সারাহ মাহিরার ডান্স। দুজনে বেশ ভালো নাচে। এরপরে মাশরাফি, রামিম ও ইয়াসের পালা। এর মাঝে রাবেয়া উঠে যায়, সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ভাইয়ের ঘরে। রাবেয়া ও রামিম প্রায় সমবয়সী, 1 থেকে 2 বছরের পার্থক্য। সে রওনকের ঘরের সামনে এসে দেখে দরজা হালকা ভিড়ানো আছে। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমের কোথাও ভাইকে না দেখে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রওনক বারান্দার একপাশে পাতানো চেয়ারে গায়ে লিয়ে বসে আছে চোখ বুজে।
রাবেয়া ভাইয়ের কাছে গিয়ে তার ঘাড়ে হাত রাখে। কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় রওনাক। রাবেয়াকে দেখে বলে, তুমি এখানে? ছাদে অনুষ্ঠান হচ্ছে, তাহলে কি এখানে কি? অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য, তুমি যাওনি কেন সেখানে? মাথাটা ধরেছে একটু। তুই যা, নাবিলের খেয়াল রাখবি। রাবেয়া এগিয়ে এসে ভাইয়ের একদম কাছে দাঁড়ায়। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি চিন্তিত কিছু নিয়ে? রাবা বোন, কিছু হয়নি আমার, এত চিন্তা করতে হবে না তোর। ভাইয়ের বিয়েতে আনন্দ কর। এমন মুখ ভাগ করে রাখছিস কেন? যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে? তার যার বিয়ে সে যদি দেখে তার বর এভাবে মুখ ভার করে রেখেছে, ওর খারাপ লাগবে না বুঝি? তুমি যাচ্ছ না কেন ছাদে? ওরও তো খারাপ লাগে। কি করে যাব বল? মনটা অস্থির অস্থির লাগছে। ওর চোখে চোখ মারাতে ভয় হয়, যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর চোখে। এভাবে কতদিন মুখ লুকিয়ে রাখবে? ও তোমার বউ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বুঝাতে হবে না? সব জেনে বুঝে এমন বাচ্চামো ধারণা করে বসে থাকলে হবে? কি করব বল? এ চিন্তায় আমার ঘুম হারাম করে দিচ্ছে যে আমি কি পারবো ওর সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে? আমি পারবো তো ওকে ভালো রাখতে? ওর যদি কখনো মনে হয় আমি ওকে গুরুত্ব দিচ্ছি না, আদর্শ স্বামী হতে পারছি না, তখন কি করব? সিরাত বুদ্ধিমতী একটা মেয়ে, ও তোমার অবস্থাটা বুঝবে। আর এইসব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করবে। ভবিষ্যতের চিন্তা বর্তমানে করে বর্তমানকে নষ্ট করো না, এতে ওর মনে বিরূপ প্রভাব পড়বে। শুরুতেই ওর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে, যা আজীবনেও তুমি মুছতে পারবে না। তাই চলো, অন্তত এক পলক দেখা দিয়ে এসো, এতে ওর ভালো লাগবে। রাবেয়ার কথায় রওনাক সায় জানায়। সে একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয়। রাবেয়ার সাথে ছাদে যায়। সিরাত রওনাককে খেয়াল করে না। রাবেয়াকে দেখে বলে, তোমাকে কত খুঁজেছি জানো? পিঠটা চুলকে দাও, চুল পড়েছে। আর চুলকাচ্ছে। সারহা, মাহিরা সব নাচতে ব্যস্ত, আমার বিয়ে, অথচ আমাকে কেউ পাত্তা দিচ্ছ না। রাবেয়া হেসে ওঠে ওর কথা শুনে বলে, একটু নিচে গেছিলাম, ওই দেখ ভাইয়া আসছে। আঙুল দিয়ে ছাদের অন্য পাশে দেখায়। সিরাত দেখে রওনাক ছাদের অন্য পাশে রামিম, মাশরাফি ও ইশতিয়াকের সাথে কথা বলছে। অন্য দিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে। হবু বর বলেই কি আজ একটু বেশি ভালো লাগছে? এ লোকের বয়স এত দেখলে তো বোঝাই যায় না। কোলাহলে ধ্যান ভঙ্গ হতে দেখে সামনে রামিম, মাশরাফি রওনাককে ধরে বেঁধে এনেছে সামনে, এনে তার পাশে বসিয়ে দেয়। সিরাত হকচকিয়ে রওনাকের দিকে তাকায়। সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়। পেটের মধ্যে হাজারো প্রজাপতি ওড়াউড়ি করছে যেন। হঠাৎ সারাহা ডাক দেয় তাকে। তার ডাকে তার সংবাদ ফিরে আসে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়। সরা, রওনাক ও সিরাতের হাত পাশাপাশি মিলিয়ে মেহেদি দিয়ে লাভ তাকায় তার মাঝে, দুজনের হাতে দুজনের নাম লিখে দেয়। এদিকে রওনাক যেন কাঠের পুতুল মাত্র, মুখে কৃত্রিম এক হাসি ঝুলিয়ে রেখেছে। সিরাতের উপস্থিত ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতে পারছে না। এক পর্যায়ে মেহেদি কার্যক্রম শেষ করে কিছু কাপল ফটোশুট করে। এরপর মাথা ব্যথার বাহানায় রওনাক ছাদ থেকে নেমে যায়। সবাই যার যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত। সিরাত একা একা বসে মশার কামড় খাচ্ছে। এদের আক্কেল বলিহারি, যার বিয়ে তার কেউ গুরুত্ব দিচ্ছে না। সে চাইছে তার নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবে, কাউকে পাচ্ছে না। কতক্ষণ পর নাবিল এদিকে আসে। নাবিলকে দেখে সিরাত নিজের কাছে ডাকে, বলে, আব্বা শোন একটু। বলো, কি বলবা? আমাকে কয়েকটা ছবি তুলে দিবি সোনা? দেখ, কেউ দিচ্ছে না, কারো আমার দিকে খেয়ালই নেই, অথচ বিয়ে আমার। আমি তো পারি না তুলতে। আমি শিখিয়ে দিচ্ছি, তুই তোর মতো তুলে দে। সিরাত বিভিন্ন পোজ দিচ্ছে, নাবিলকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর নাবিল তার ছোট্ট হাতে ছবি তুলে দিচ্ছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবেয়া পুরো মুহূর্তটা ক্যামেরা বন্দি করে কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করে। অপর পাশের ব্যক্তিটি তা দেখে মুচকে হাসে। বারান্দার রেলিংয়ে হাত জড়িয়ে আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে শক্তি দাও প্রভু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রভু, আমাকে তুমি শক্তি দাও, আমি যেন আমার সাথে জোড়া এই মানুষ দুটাকে যেন ভালো রাখতে পারি, আমার দ্বারা যেন ওরা কষ্ট না পায়। সকাল প্রায় 10টার কাছাকাছি।
রওনাফ পুরো বাড়ি খুঁজে ফেলেছে, বাগানও খুঁজে দেখেছে, কোথাও তার ছেলের দেখা নেই। কাল রাতে ছাদ থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে। গভীর রাত অবধি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে। পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আছে, কিন্তু তার ভুল ধারণা ভাঙে সকালের চায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে। সে বলে তার কাছে যায়নি কাল, তারপর থেকেই খুঁজে বেড়াচ্ছে, জানে বাড়ির কোনো না কোনো কোনায় আছে ঘাপটি মেরে। তাও সকাল থেকে ছেলের মুখটা না দেখে অস্থির হয়ে আছে। বসার ঘরে বসেছিল সে, রান্নাঘর থেকে রাবেয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয়। রাবেয়া ভাইয়ের ডাকে তার কাছে যায়। নাবিলকে দেখছিস? কোথায় আছে ও? রাতেও ঘুমোতে যায়নি আমার কাছে। ভাইয়া, ও আমাদের সাথে ছিল, সিরাতের রুমে ঘুমিয়েছে। বাচ্চারা সব আছে ওইখানে, এখনো ঘুম সব। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুম? ডাকিস না কেন ওদের? ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই, তাই এখন সব ঘুমাচ্ছে। যা, গিয়ে ডেকে নিয়ে আয়। এখানে এসে ছেলেটা বাতর হয়ে গেছে, আড়ালে আবজালে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। রাবেয়া ভাইয়ের কথা শুনে মুখ লুকিয়ে হাসে, বলে, এভাবে বলো না, ঢাকায় তো একাই থাকে, কোনো খেলার সাথে নেই। এখানে এসেছে কয়দিনের জন্য, একটু আনন্দ করতে দাও। রওনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা, ডেকে তোল, বলবি সোজা যেন আমার ঘরে যায়। আচ্ছা, ডেকে দিচ্ছি, বকবে না কিন্তু। রওনাফ সিঁড়ির দিকে পা বাড়ায়। এ বাড়িতে থেকে নাবিলকে কিছু বলা যায় না, তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে। এত বাদর তো তার ছেলে না। সে নিজের ঘরে চলে যায়। এদিকে রাবেয়া চলে যায় সিরাতের রুমে। সেখানে নিয়ে দেখে সারা, নাবিল, ইয়াস একজন একজনকে জাপটে ধরে শুয়ে আছে। খাটের এক মাথায় নাবিল, সে সারাকে জাপটে আছে। সারাহর হাত পা সব তার গায়ের উপরে, ছেলেটাকে চ্যাপটা বানিয়ে ফেলছে। খাটের সারা, নাবিল, মিথিলা আর ইয়াস ঘুমিয়েছে। নিচে মাহিরা, সিরাত ও রাবেয়া ও ইনান ঘুমিয়েছে। সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরের ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে। এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে আর ইনান এক কোনায় গুটিয়ে আছে। সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর খাটের কাছে গিয়ে নাবিলের উপর থেকে সারার হাত পা সরিয়ে নাবিলকে ডাকতে থাকে। বার কয়েক ডাকতে নাবিল ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, বাবা আর একটু ঘুমাই, আজ অনেক ঠান্ডা। আমি বাবা না ফুপি, উঠো শোনা, বাবা ডাকছে তোমাকে। এত বেলা অবধি ঘুমিয়ে আছো শুনে রেগে গেছে। নাবিল রওনাফের কথা শুনে শটান হয়ে উঠে বসে। কয়টা বাজে ফুপি? 10টা বাজলো বলে। উঠো তাড়াতাড়ি, সোজা বাবার কাছে যাবে, দেরি করবে না, না হলে আরো রেগে যাবে। নাবিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে। এদিকে রাবেয়া একে একে সবাইকে ডেকে তোলে। দুপুরে হলুদের অনুষ্ঠান, বাগানে স্টেজ সাজানো হচ্ছে। এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে। রাবেয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে। সিরাত চোখ খুলে তার দিকে তাকায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে, এত সকালে ডাকো কেন? যাও, আমার ঘুম হয়নি। 10টা বাজে, এখন আর সকাল নেই। উঠো, না হলে হলুদের গোসল সন্ধ্যায় দেব, তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে। সিরাত আতঙ্কিত হয়। সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা। বলে, এসব হলুদ রাখো, এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না। সর সামনে দিয়ে, যা ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে রেডি হতে হবে। সিরাত অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে এসে দেখে মা, চাচি সব এদিক সেদিক ছোটাছুটি করছে। এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুরগুলো ছুটে বেড়াচ্ছে। সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে। তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের থালা। বস, তাড়াতাড়ি খেয়ে তৈরি হবি হলুদের জন্য। সিরাত নিঃশব্দে মাথা নাড়ে। সায়রা চলে যাওয়ার উদ্যোগ নিতেই সিরাত তাকে পিছন থেকে ডাকে। আর মাত্র একদিন আম্মু, এরপর আর তোমাকে জ্বালাবো না তোমার মেয়ে হয়ে। কালকের পর থেকে এবারে বউ হয়ে যাব। সায়রা আর পিছন ফিরে চায় না, সিরাতকে উপেক্ষা করে চলে যায়। নাবিল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে। রুমের কোথাও বাবাকে দেখতে পায় না। ওয়াশরুম চেক করে সে জায়গা ফাঁকা। বারান্দায় পা বাড়ায় দেখে রেলিংয়ে হেলান তার দিকে চেয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নাবিল ঢোক গিলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যেতেই রওনাফ বলে, কয়টা বাজে এখন? নাবিল মাথা নিচু করে জবাব দেয়,
10টা বাজে। এখন কি সকাল? নাবিল মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়ায়। তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছ? রাতে ঘুমিয়েছ কখন? রুমে আসনি কেন? ওরা সবাই ছিল, ইয়াসরাও ছিল। কে ছিল কে ছিল না আমি তো শুনতে চাইনি। তুমি কেন ছিলে? আমি কি বলেছিলাম 11টার উপরে রাত জাগবে না? একটু থেমে আবার বলে, আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ। সরি, আর এমন হবে না। মাথা নিচু করে বলে রওনক, ধমকে ওঠে। কি হবে না? হ্যাঁ, এখানে এসে তোমার কত অধপতন হয়েছে তুমি দেখেছ? বড়দের সাথে তর্ক করো, ইয়াশ ইনানের সাথে ঝগড়া মারামারি করো, কারো একটা কথা শোনো না। সমস্যা কি তোমার? রওনকের ধমকে ছেলেটার চোখ ছলছল করে ওঠে, চোখ থেকে পানি পড়বে পড়বে ভাব এমন। এই, একদম এই মানুষের মতো কথা কথা কাঁদবে না। তাকে আমার দিকে। এমন কাজ কেন করো যে চোখে চোখ মেরাতে পারো না? তবুও নাবিল মাথা তোলে না। তার চোখের গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরো বকবে। তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবেয়া। দেখে তার ভাই ছোট ছেলেটাকে বকছে। সে নাবিলকে টেনে কাছে নেয়, কিন্তু নাবিল সে তার কাছে যায় না। অবাক করে দিয়ে সে রওনকের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে কেঁদে দেয়। এটা তার ছোটবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস। একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে। তাই তো যখনই রওনক তাকে বকে সে কাদার জন্য তার বুকটাকেই বেছে নেয়। রওনক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া নাবিলের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া, ও একটা বাচ্চা ছেলে, ওকে এভাবে বকছো কেন? তুমি তো এমন না। তোমার মাঝের দ্বিধা দ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পিষ্ট করছো? কি বলছে ও? সবাই আনন্দ করছে, ওরও তো মন চাইবে আনন্দ করতে। কি করবো আমি, বলো কি করব? ও বোঝে না কেন? ও আর 5টা বাচ্চা এক না। ওর একটা খারাপ দিক ধরতে পারলে সবাই আমার দিকে আঙুল তুলবে। ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি। তাই বলে সামান্য কারণে এভাবে ধমকাবে? এদিকে কি অবস্থা করছে? ওকে আমার থেকে কেড়ে নিতে ওর উঠে পড়ে লেগেছে। ওর একটা ভুল আমার শিক্ষা, আমার পিতৃত্বের আদর্শে আঙুল উঠাবে। ওকে যদি নিয়ে যায় কি নিয়ে থাকবো আমি? তোমাদের রেশারেশি ঝামেলাতে এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই তো পারো। ও তো ভালো ছেলে, সব শুনবে। যা তুই দেখ ওদিকের কি অবস্থা। রাবেয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে বুঝেছে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায়। রওনক নাবিলকে নিজের থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসে। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে, থেকে থেকে ফোপাচ্ছে। কিভাবে বকেছে ছেলেটাকে। দিন দিন তার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে থাকে। তাই তো তার প্রভাব আজ ছেলেটার উপর ফেলেছে। নাবিলের মুখটা এক হাতে উপরে তোলে, অন্য হাতে চোখ মুখ মুছে দিয়ে বলে, নাবিলকে কেউ খারাপ বললে, পচা বললে বাবার কষ্ট হয় শোনা। আমার ছেলে তো ভালো ছেলে, তাহলে কেন কেউ পচা বলবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কোনো কথার অবাধ্য হব না। কেউ তোমাকে পচা বাবা বলবে না, সব কথা শুনবো তোমার। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কোথাও রেখে আসবে না। রওনক ছেলেকে জড়িয়ে ধরে বলে, কেউ নিতে পারবে না তোমাকে, আমি কাউকে দেব না। তুমি আমার ছেলে, আমার কাছেই থাকবে। লাভ ইউ বাবা। লাভ ইউ টু সোনা। বাবা আর বকবে না তোমাকে, তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে। এখন যাও, দেখো সবাই কি করে, আনন্দ করো সবার সাথে। বেশি ছোটাছুটি করবে না। রাত হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবে, অন্য কারো কাছে না। আচ্ছা, আমি আসছি। নাবিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রওনক ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। বড়ই শখের ছেলে তার। ডিভোর্সের পর কম মেহনত করেনি ছেলেকে কাছে রাখতে। রোজ রোজ কোর্টের বারান্দায় পায়চারি করেছে। অবশেষে কিছু শর্ত সহকারে ছেলেকে পেয়েছে সে। কোনোভাবেই হারাতে পারবে না তাকে। তার একাকিত্বের সঙ্গী, তার ভালো থাকার কারণ আর তার ভালোবাসার অংশ। সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে। সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে। রওনককেও এনেছে ইশতিয়াক ও মাশরাফি, সঙ্গে অবশ্য নাবিলও রয়েছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। একজনের মুখে লজ্জা আর অস্বস্তি, অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে। একে একে এগিয়ে আসে হলুদ ছোঁয়াতে প্রথমে আজমল শিকদার, আরাফাত শিকদার,
সায়রা, আতিয়া, ইশতিয়াক। এরপর আসে নাবিল, বাবা ও নতুন মাকে হলুদ ছোঁয়ায়। সিরাত অল্প করে তার গালেও ছুঁয়ে দেয়। একে একে রামিম, মিথিলা, মাশরাফিও হলুদ ছোঁয়ায়। সর্বশেষে এগিয়ে আসে সারা ও মাহিরা। দুজনের মুখেই শয়তানি এক হাসি পিছনে এক হাত লুকিয়ে আসছে। তা দেখে সিরাত ঢোক গেলে। সে জানে তাদের কিছু ধান্দা আছে। রওনকের সাথে কিছু করবে না, কিন্তু তাকে এক চুলও ছাড় দেবে না। তারা প্রথমে রওনকের হাতে হালকা করে হলুদ ছোঁয়ায়, মুখে হাসি রেখে এগিয়ে যায় সিরাতের দিকে। তা দেখে বলে, তোরা এমন শয়তানের মতো হাসছিস কেন? হ্যাঁ, মতলব কি? হলুদ লাগাতে আসছি আপু, আর কি মতলব থাকবে? লাগাতে দিবি না হলুদ? সামান্য একটু হলুদ লাগাবো, দে লাগাতে। লাগাতে দাও আপু, ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না। কাল আমার বিয়ে, তাই আজ আর কোনো রিস্ক নিতে চাই না। সরি বোনেরা। সিরাত স্টেজ ছেড়ে দৌড় লাগায়। মাহিরা ও সারা হতবাক হয়ে যায়। সিরাত যে দৌড় দেবে তারা ধারণাও করতে পারেনি। সংবাদ ফিরতেই তারাও পিছনে ছুট লাগায়। তা দেখে বাড়ির সব অবাক হওয়ার পাশাপাশি হাসিতে ফেটে পড়ে। সিরাত ছুটতে ছুটতে বলে, আজকের মতো বেঁচে যায়, তোদের খবর আছে। এত মানুষের সামনে দৌড় করালি না। আমাদের হাত থেকে তো আগে বেছে নে, তারপর খবর করিস। সিরাত আপু, তুমি দাঁড়াও একটু, হলুদ লাগিয়ে ছেড়ে দিব। তোদের আমি বিশ্বাস করি না, মীর জাফরের দল। সিরাত ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফুর্তি করে হলুদ শেষ করে। সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ, তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে। রাতের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে। জোর বাঁচা বেঁচেছে আজ, ধরতে পারলে ভূত বানিয়ে ছাড়ত নিশ্চিত। সাজ পোশাক খুলে গোসল সেরে নেয়। রওনাক ধীর স্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। পিছনে ফেলে রেখে যায় পরিবারের লোকগুলোর হাস্যোজ্জ্বল মুখগুলো। নিজের ঘরে গিয়ে সে অবস্থাতেই ওয়াশরুমে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে। উপর থেকে ঝরা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিয়ে যাচ্ছে, সাথে মনে থাকা তার অস্থিরতা। বিকালে রায়হান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায়। তাদের এগিয়ে আনতে যায় রওনাক ও রামিম। এদিকে সোফায় বসে সামনে রাখা টেবিলে পা তুলে আরামসে বসে টিভি দেখছে সিরাত ও মাহিরা, যেন দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। সিরাতের বাবা ও বড় বাবা ও মাশরাফি বিকালে গিয়েছে বাজারে, কিছু বাড়তি কেনাকাটা আছে। বাড়িতে পুরুষ বলতে ইশতিয়াক। মেহমান সংখ্যাও কম, নিজেদের কাছে কিছু মানুষ, তাই তো এতটা নিশ্চিন্ত হয়ে বসে আছে তারা। রামিম তাদের দেখে দেয় এক রাম ধমক, বলে, বাড়ি ভর্তি মানুষ, তোরা দুই আত্মামরামে পাতলে বসে আছিস, সিরাত রুমে যা। তারা ঝাড়ি খেয়ে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে দরজায় রামিম, রওনাক সহ আরও দুইটা নতুন মুখ। তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে আছিস কেন, যা। দুজন এক ছুট লাগায়। রওনাক রায়হান ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভেতরে আসে। বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে। বেরিয়ে আসে মিথিলা। রামিম মিথিলাকে দেখে বলে, ওনারা রৌনক ভাইয়ের বন্ধু রায়হান ভাইয়া আর ভাবি ঢাকা থেকে এসেছে। তুমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো, আর একটা ঘর খালি করে দাও, বিশ্রাম নিবে। এত ব্যস্ত হতে হবে না, আছি তো, ধীরে সুস্থে করুক। মিথিলা রান্নাঘরে যায় তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ভাবির সাথে পরিচয় করাবি না? ডাক, একটু কথা বলি। বস, আসলে মাত্র, পরেও পরিচিত হতে পারবে। রওনাক নিজের ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পরপরই আজমল শিকদার, আরাফাত শিকদার বাড়িতে আসেন। আরাফাত শিকদার সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য। সায়রা ও আতিয়া আসে। আজমল শিকদার রায়হানকে দেখে এগিয়ে যান। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই কে, আমার বৌমা? জি আঙ্কেল। মাশাল্লাহ। আম্মু, আপনার নামটা কি? আয়েশা আঞ্জুম। এই যে দেখছেন, এ আমার ভাই প্লাস হবু বেআইন। পাশে দাঁড়ানো আরাফাত শিকদারকে উদ্দেশ্য করে বলে। আয়েশা তার কথার ভঙ্গিমায় হেসে ফেলে। সে বলে, ওয়ালাইকুম সালাম। টুকটাক সবার সাথে পরিচিত হয়।
সন্ধ্যার পর পর বাগানে যেন চাঁদের হাট বসেছে। রং বেরঙের বাতি ফুল দিয়ে সাজানো বাগান। এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ, তাতে লেখা রওনাফ মিশকাতের হলুদ সন্ধ্যা। রওনাফ ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে, আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করছে। এদিকে সিরাতের রুমে রমরম অবস্থা, সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে। সিরাতকে আজ সদ্য ফোটা ফুলের মতো লাগছে, স্নিগ্ধ শীতল লাগছে। হলুদ সবুজ মিশেল সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না, মুখে হালকা কৃত্রিম মেকআপের প্রলেপ যেন তার সৌন্দর্য শত গুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝে দরজা খুলে প্রবেশ করে ইলা, চৈতি। তাদের দেখে সিরাত মুখ ঘুরিয়ে নেয়। তারা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে। ভাই, আমি ছেলে হলে কোনো শিকদারকে গুনায় ধরতাম না, সোজা তুলে নিয়ে যেতাম। চার ভণ্ডগুলো এখন আসছে ঢং দেখাতে। তোদের তো আমি 2 দিন আগে বলেছি, কাল না এসে আজ আসছিস কেন? হ্যাঁ, বাসায় ম্যানেজ করতে একদিন দেরি হয়েছে, সরি রে। সারা ও ইলা মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠান স্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে। রওনাফ ঘুরে সেদিকে তাকায়। পাশে থাকা রায়হান বলে, তোর বউ কপাল দেখি ভাই, সেই এক একটা বউ মাস্টারপিস। বাইরে যা তুই, আজ এরা বকার হলে বাইরে গিয়ে বক। না ভাই, ভাবি আসলে সুন্দর আছে, যদিও একটু ছোট, কিন্তু কেমন চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। বাড়ি ঢোকে ড্রয়িং রুমে যে দুটোকে দেখছিস তার মধ্যে একটা। রায়হান ঘাড় ঘুরিয়ে রওনাফের দিকে তাকায়। তখন বললি না কেন? পাগল আমি, নিজের বই নিজে কোরল মারবো? আরাফাত শিকদার ও আজমল শিকদার এগিয়ে যায় সিরাতের দিকে। দুজনে দুহাত বাড়িয়ে দেয়। সিরাত তাদের দুহাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে নিয়ে বসানো হয় তাকে। ইশতিয়াক তাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ কাকাই। ছোট মা কই? কতক্ষণ ধরে দেখছি না। পাশে দাঁড়ানো সায়রার কানে কথাটা পৌঁছায়। তার মুখে আধার নামে। আজকের দিনটাও তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খুঁজে। দোষটা কাকে দিবে? দোষ তো তারই। মেয়েকে কাছে টানেনি কখনো। একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নাচ গান আড্ডার মাঝে রাত বাড়তে থাকে। এদিকে সিরাত উসখুস করছে। পাশে বসা রওনাফ তা দেখে বলে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, আমি কয়টা সিঙ্গেল ফটো তুলবো, কাউকে পাচ্ছি না। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আপনি একটু তুলে দিবেন? বেশি না, মাত্র 2 কিংবা 4টা। এখন প্লিজ দেন না। বিয়েতে যা সালামি পাবো তার 50% আপনাকে দেব। দেন না তুলে। রওনাফ বেজায় বিরক্ত হয়, তাও চুপ থেকে বলে, দিচ্ছি, ফোন দাও। আপনারটা দিয়ে তুলে দেন না, আমার কম দামি ফোনের ক্যামেরা, ভালো হবে না ছবি। রওনাফ নিজের ফোনটা বের করে সোফায় বসা সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয়। ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে। ফোন পকেটে রাখতেই সিরাত বলে, দেখি কি তুলেছে। এখন দেখতে হবে না, পরে দেখো। প্লিজ একটু দেখি। চুপ করে বসো সবাই, কেমন করে দেখছে। আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এখন চুপ হয়ে থাকো। সিরাত আর কোনো কথা বলে না। একটু দেখালে কি হতো? আর মানুষ আর চোখে দেখুক আর সোজা চোখে। তারা কি খারাপ কাজ করছে নাকি? বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন। ছোট বড় সবার মনেই আজ খুশির জোয়ান। খুশির ভাটা পড়ছে কেবল বাড়ির মেজগিন্নি সায়রার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যেন একই বাড়িতে অপরিচিত জন। এ দূরত্ব একদিনে তৈরি হয়নি, বছরের পর বছরের অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগম হাতে একটা ফটো বুক, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটা সদস্যের ছবি। পাতা উল্টাতে উল্টাতে চোখ আটকায় একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকিয়ে থাকে ছবিটির দিকে, কড়া নাড়ে অতীতের দরজায়। এই তো সেদিন সায়রা খবর অনুভব করতে পারলো তার মাঝে নতুন এক সত্তার উপস্থিত। কেটে যায় 9টা মাস। কোল জোড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হাসে খেলে কেটে যায় 4টা মাস। এর মধ্যে আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকেই ধীরে ধীরে তার রাজকন্যা মিশকাতের প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না, রাত জাগা
তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায় যে তার ওইটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুইবার ভাবে না। প্রেগন্যান্সির সময় যত বাড়তে থাকে সিরাতও বড় হতে থাকে, হাত পা ছুটতে শেখে। তখন মাঝে মাঝেই সায়রা বেগমের পেটে লাথি বসিয়ে দিত, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে দিয়ে ঘুমিয়ে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ টের পায় না সেই কান্নার আওয়াজ। সন্ধ্যায় যখন বড় যা রুবিনা দরজায় বার কয়েক কড়া নাড়ে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভেতরের দৃশ্য দেখে আঁতকে ওঠে। সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে চড় বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। তুমি কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে রেখেছো? সায়রা ছলছল চোখে বলে, ও কাঁদে কেন? একটুও শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। ও খিদেতে কেঁদেছে, খাওয়ালেই তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আবার পেটে একটা ধরে বসে আছো। ধরে খাওয়া ওকে, খাইয়ে দাও, আমি নিয়ে যাব এসে। নিয়ে যাও তুমি। সারাদিন এত খিদা লাগে ওর, রাখবো না আমার কাছে, নিয়ে যাও ওকে। ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাব বললাম তো। সেদিন সায়রাকে জোরাজুরি করলেও সে খাওয়ায় না। এরপর থেকেই সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুকে জড়িয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকেই একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের লোকজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সারার জন্ম হয়। এবার সায়রার দিন কাটে ছোট মেয়ে সারাকে নিয়ে, আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এভাবেই 8টা বছর কাটে। রুবিনার হঠাৎ মৃত্যুতে আবারও সব এলোমেলো হয়ে যায়। সিরাত আবারও একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদম তার পর হয়ে গেছে। এরপর আতিয়া এলো, মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পরই হয়ে রইল। বর্তমান দরজার ক্রমশ কণাঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খয়েরি বেনারসি, কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু বলবি? আসলে আম্মু, এই শাড়িটা একটু পরিয়ে দেবে? সবাই যার যার কাজে ব্যস্ত। ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তোমার কাছে পাঠিয়েছে। দিবা পরিয়ে? আসো ভিতরে। সিরাত শাড়ি নিয়ে ভেতরে ঢোকে। সায়রা বেগমও রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগোছে অ্যালবামটা সরিয়ে রাখে তোষকের নিচে। সিরাতকে বলে, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায় আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে। সায়রার আজ মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্তি আসছে না। আজ পূর্বের ন্যায় সেই মা মা অনুভব হচ্ছে। সিরাত বেরিয়ে আসে গায়ে ওড়না পেঁচিয়ে, কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আর চোখে বারে তাকায় সায়রা বেগমের দিকে। শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই। ব্লাউজটা পরেছো তাও কি ঢিলা, একটু দু সাইড থেকে সেলাই দিয়ে নিলেও তো পারো। আসলে তখন তো বুঝিনি, দর্জি তাড়াহুড়া করে বানিয়েছে। কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে, পরে দেখিনি তখন। এখন তো চাপাবো সেই সময়ও নেই। কোন কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নিয়েও এত হেলা ফেলা। শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। কোমর সমান চুলগুলো একটা কাঁটার সাহায্যে আটকে রাখা সাজসজ্জাহীন ফর্সা শরীরে শাড়িটা যেন ফুটে উঠেছে। মনে মনে মাশাআল্লাহ বলতেও ভুল করে না। আয়নায় দেখো ঠিকঠাক আছে কিনা। সিরাত আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। নিজের এই নতুন রূপ দেখে নিজেই চমকে যায়। সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণ পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় বিয়াক্কেল, যার আজ বিয়ে, সে কিনা বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে ছুট লাগায় নিজের ঘরে। এখনো তার সাজসজ্জা করা বাকি।
সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতেই কারো মুখোমুখি হয়। সে আর কেউ না, তারই হবু বর রওনক শিকদার। এক বাড়িতে বিয়ে হলেই সমস্যা, আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে, মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধহয় রওনক শিকদারের মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন। সে তো রওনক শিকদার নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে। সে পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সিরাতের উদ্দেশ্যে বলে,